অতনু হালদার আমাদের সঙ্গে ওয়ার রুম থেকে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অতনু, ব্রিগেডিয়ার দাসকে তোমার প্রশ্ন। ব্রিগেডিয়ার দেবাশিস দাস, আপনার কাছে যেটা জানতে চাইবো যে একদিকে এটা তো আমরা লক্ষ্য করছিলাম যে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ব্যাপক প্রস্তুতি, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী সহ একদম সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা তারা সরাসরি প্রত্যাঘাতের বার্তা দিচ্ছিলেন। আর ঠিক তার মধ্যেই দেখা গেল যে আজকে সারা দেশ জুড়ে মক ড্রিল হবে বলে ঠিক দুদিন আগে বলা হলো। এখন যেটা আমি জানতে চাইছি যে একদিকে আজকে বলা হলো মক ড্রিল হবে, অন্যদিকে সারা দেশের সেনাবাহিনীর প্রস্তুতি, মানে যেটা মনে করা হচ্ছিল যে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে পাকিস্তানকে প্রত্যাঘাত আনতে পারে, তার মধ্যেই আজকে কি কৌশল করে এই মক ড্রিল হবে বলে ঘোষণা করা হয়েছিল, এবং সেটাই কি অন্যতম সারপ্রাইজ? হ্যাঁ অতনু, এই নিয়ে কালকে আপনার সাথে আমি একটু হাসাহাসিও করছিলাম যে মক ড্রিলটা সত্যিকারের ড্রিল না হয়ে যায়। তো এখন তো মনে হচ্ছে সেটা সত্যিকারের ড্রিলই হয়ে গেল আর কি। মক কথাটা বাদ দেওয়া যেতে পারে, কারণ এখন নিশ্চয়ই ওই ড্রিলগুলো করা হবে এইটা চিন্তা করে যে প্রত্যাঘাত আসতে পারে। এবং আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে দেখুন, ভারতবর্ষের সেনাবাহিনী এবং ভারতবর্ষের যে শাসনতন্ত্র, তাদের কাছে অ্যাডভাইজার প্রচুর আছে। আমাদের মতো লোকরা তাদের অ্যাডভাইস দেওয়ার দরকার নেই। আমরা তো এইটা বলতে পারি কি হয়েছে, কারণ আমাদের সাবধান থাকতে হবে, এইটার মধ্যে কোনো ভয় পাওয়ার দরকার নেই। কারণ পাকিস্তান থেকে যদি কোনো আঘাত আসে সেইটা প্রত্যাঘাত করা হবে এমনভাবে যে পাকিস্তানে, ভারতবর্ষের এখন যা ক্ষমতা আছে, পাকিস্তানের প্লেন পাকিস্তানের মাটির থেকে টেক অফ করবার আগে ভারতবর্ষ তাকে বসিয়ে দিতে পারে মাটিতে। তো সেইটাতে আমাদের এত একটা আতঙ্ক ভাবের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আঘাত আসতে পারেই, আমরা আঘাত এনেছি, প্রত্যাঘাত করতে পারে, বাট নিশ্চয়ই যারা এই কাজটি ঘটিয়েছেন, আমাদের সেনাবাহিনীকে যারা এই কাজ করবার জন্য অর্ডার দিয়েছেন, তারা সেইগুলো সমস্ত মেপেছেন। এবং যেইটা আপনি বলছিলেন যে কবে হবে, সেটা সুন্দর অদ্ভুত একটা মানে সময় হলো যে খুব বেশি দেরি হলো না যে বাসিও হয়ে গেল, আবার এত তাড়াহুড়ো করলো না। কিন্তু আমরা কিন্তু একটা তাড়াহুড়োর প্রবণতা দেখেছিলাম, অনেকেই চাপ দিচ্ছিল ভারত সরকারকে। তার মধ্যে আমার মতো কিছু মানুষজনও ছিল যারা কবে হবে করে চিৎকার করছিল, যেন ভারত সরকার খুব দেরি করে দিয়েছে। না, ভারতীয় সেনাবাহিনী এভাবে কাজ করে না, আপনাদের বুঝতে হবে। ভারতীয় সেনাবাহিনীর কাজ শুরু হয় বর্ডারের ওই পার থেকে। বর্ডারের ভেতরে যারা করেন তারা অত্যন্ত দক্ষভাবে কাজ করেন, বর্ডার সামলান, কিন্তু তারা ভারতীয় সেনাবাহিনী ওই পারের যে কাজগুলো করবেন তার সেটা এমনভাবে করা হয় যে নিখুঁত সময় করবেন যাতে হারবার কোনো চান্স না থাকে। 71-এও আমরা 4-5 মাস সময় নিয়েছিলাম, এবং এইবারেও নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনী, যখন আপনারা দেখেছেন এক এক করে আর্মি চিফ, নেভি চিফ গেছেন, কথা বলেছেন, এবং তার আগে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং হয়েছে সবার সাথে, তখন নিশ্চয়ই তারা সেইটুকুনি সময় দেশের প্রধানের থেকে চেয়ে নিয়েছেন। এটাই রীতি, কারণ কেউ চায় না যে হাফ হার্টেড অ্যাটেম্প্ট হোক, এবং সেইখানে নিশ্চিতভাবে জয় করেছেন। অতটাই করেছেন যাতে পাকিস্তানের কোর্টে এখন বল আছে, তারা যদি প্রত্যাঘাত করতে চায় তাহলে তাদের অ্যাকচুয়ালি মরণ ডেকে আনবেন, তাদের শ্রাদ্ধগুলো শুরু হবে তাহলে। আর যদি তারা প্রত্যাঘাত না করে, যদি এইটাকে মেনে নিতে চায়, যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে পাকিস্তানকে, আমেরিকা বলছে, ইউকে বলছে, আমার কাছে যেটা খবর আছে যে মার্কো রুবিওর সাথে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কথা বলেছেন, এখন উনি প্রধানমন্ত্রীর বাড়িতে গেছেন, এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারও নিশ্চয়ই বলবেন বহু মানুষের সাথে। এবং কালকে দেখা যাচ্ছিল যে তথাকথিত একটা ইউটিউবে, অন্যান্য চ্যানেলে বলা হচ্ছিল যে পাকিস্তান যেন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলটাকে জয় করে নিয়েছে, বাট কালকে আসল ব্যাপারটা দেখা গেল যে তারা রীতিমতো পাকিস্তানকে হিউমিলেট করেছে এই ব্যাপারে। এবং সবাই চাইছিল যে ভারতবর্ষ একটা আঘাত না আনলে পাকিস্তানের এই ব্যাপারটা চলতেই থাকবে, এবং তাতে যে কোনো দেশের ব্যবসার ক্ষতি হবে। আমরা অনেকগুলো দেশের জন্য আমরা একটা বড় মার্কেট, যুদ্ধ হয়ে গেলে ভারতবর্ষ তাদের থেকে আর কিছু কিনবে না, এবং সেইখানেও তাদের একটা স্বার্থের সংঘাত হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষের কাছে পাকিস্তান শত্রু না, ভারতবর্ষ এখন অনেক বড় দেশ। ভারতবর্ষ অ্যান্টি স্যাটেলাইট ক্যাপাবিলিটি রাখে, পাকিস্তান থেকে নিউক্লিয়ার করে যাচ্ছে, এবং এটা একটা অত্যন্ত ভালো হয়েছে, ভারতবর্ষে এক্সপোজ করেছে যে পাকিস্তান কীরকমভাবে নিউক্লিয়ার থ্রেট দিতে পারে, এবং পাকিস্তান তার মানে অন্যান্য দেশগুলোকেও যারা নিউক্লিয়ার নেওয়ার জন্য বসে আছে তাদের কাছে এই টেকনোলজি বিক্রি করবে, এবং সেইখানে এরপরে আন্তর্জাতিকভাবে একটা আঘাত আসবে। ব্রিগেডিয়ার দাস, এইখানেই একটা জিনিস জানতে চাইবো, আপনি যদি দেখেন তাহলে উড়িতে অ্যাটাকের পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল 10 দিনের মাথায়, তারপরে পুলওয়ামায় অ্যাটাকের পর 12 দিনের মাথায় বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল, আর এই পেহেলগাঁওয়ে অ্যাটাকের পর এই যে এয়ার স্ট্রাইক হলো সেটা 14 দিনের মাথায়। ফলে সময় যে খুব বেশি লেগেছে এরকম নয়, কিন্তু যেটা 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 সব থেকে উল্লেখযোগ্য,
ওই 2016 সাল বলুন, 2019 সাল বলুন, বা আজকে 2025 বলুন, এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন অজিত দোভাল। 2016 থেকে এখন পর্যন্ত টানা তার নেতৃত্বেই কাজ হয়ে আসছে এবং পরপর 3টে নিখুঁত অপারেশন। আমি জানি দীর্ঘদিন অজিত দোভালের সঙ্গে কাজ করেছেন একসঙ্গে, তো আপনি এইটা বলবেন যে এই নিখুঁত পরিকল্পনা এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি একজন মানুষ কমন, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, দেখুন, প্রথম কথা, কাজ করেছি বললে ধৃষ্টতা হবে, কাঁধে কাঁধ মিলিয়ে না। আমি অনেক জুনিয়র অফিসার ছিলাম, বাট পার্লামেন্ট অ্যাটাকের পরে আমাদের একটা ডেস্ক বানানো হয়েছিল যাতে আমরা এগুলো দেখতাম। ওনাকে বহুবার দেখেছি, ওনার ক্ষমতা দেখেছি, ওনাকে জেনেছি কাছ থেকে, এবং এটাও বলতে পারি, আপনাদের কাছে শেয়ার করতে পারি যে ভারতবর্ষের মিলিটারির যে অ্যাওয়ার্ডগুলো হয়, চক্রা সিরিজ, সেই কীর্তি চক্রা অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, কিন্তু উনি কখনো বলেন না সেটাকে, বাট আপনারা গুগল করলে পেয়ে যাবেন। এবং উনি পাকিস্তানে বহু বছর ছিলেন, আমি নিজে ওনার মুখে শুনেছি, কোনো থার্ড পার্টির মুখে না, এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেওছি। এবার আসি যে উনি তো বটেই একটা অ্যাসেট, কিন্তু এই যে আপনি দিনের কথা বললেন, আপনি যদি দেখেন যে ইসরায়েলের সাথে যখন হামাসের হয়, ওরা 20 দিন সময় নেয় অ্যাটাকটা করবার আগে, এবং আমেরিকাতে যখন টুইন টাওয়ারে আঘাত আসে 25 দিন সময় নেয় অপারেশনাল এন্ডিউরিং ফ্রিডম করবার আগে, এবং এইখানে ভারতবর্ষ 14 দিন সময় নিয়েছে। আমি একটু আগে আপনাদের স্টুডিওতেই বলছিলাম সকালবেলায় যে 13 দিনে আমরা শ্রাদ্ধ করি এবং শোক করি এবং অনুষ্ঠান পালন করি, একদিন বাদ দিয়ে তারপরের দিন মেরেছেন যাতে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে যারা মারা গেছেন তাদের বাড়ির লোকেরাও এসে ভারতবর্ষের সেনাবাহিনীকে এবং ভারতবর্ষের সরকারকে থ্যাংক ইউ বলেছে, এবং সেইখানে একটা তাৎপর্য আছে যে যেটা আপনি ডেটটা বললেন, যে ডেটটা এমন না, বাট একটা কথা আছে, তক্ষুনি করলে একটু হড়বড় হয়ে যেত। মাঝখানে আমরা কিছু জিনিসপত্র কিনেছি, আপনারা দেখেছেন যে এইগুলা শোল্ডার ফায়ার, অ্যান্টি ডিফেন্স, আমরা এয়ার ডিফেন্স কিনেছি, কারণ ওই দিক থেকে তো আঘাত আসবে। তো ওই দিক থেকে আঘাত আসলে আমাদের কি আছে, আমাদের S-400 আছে, আমাদের এয়ার ডিফেন্সের অন্যান্য মিসাইলস আছে, এবং একদম কাছে আসলে এগুলা শোল্ডার ফায়ার আছে, এবং ফাইটার এয়ারক্রাফট তো আছেই আছে, সেগুলো তো ইন্টারসেপ্ট করবেই। তাও আমি বলবো যে কিছু একটা দুটো ঢুকতে পারে, বাট সেটা পাকিস্তানের উপর নির্ভর করছে যে তারা কি চয়েস করবে। তারা তাদের ডেস্টিনি এখন নিজে লিখবে, তাদের ভাগ্য তাদের হাতে এখন নির্ধারণ করবার, যে তারা মরতে চায় না তারা এখন ব্যবসা বাণিজ্য করে অন্যভাবে বেঁচে থাকতে চায়, ভারতের সাথে সহাবস্থান করে, যেমন পৃথিবীর বাকি দেশগুলো করে। কিন্তু পাকিস্তানের মাইন্ডসেট, বিশেষ করে 48, 65, 71 আর কারগিলে হারবার পরে পাকিস্তান আর্মি, যেটা মেইনলি পাঞ্জাব বেস্ট আর্মি, সেই আর্মির মাইন্ডসেট হচ্ছে যে আমরা নিজের নাক কেটে দেবো, নিজের গলা কেটে দেবো, কিন্তু ভারতবর্ষকে উত্তক্ত করতে থাকবো। এই মাইন্ডসেটটা আঘাত করতে হবে। তার জন্য এই পাঞ্জাবে যে টার্গেটগুলো নেওয়া হয়েছে, এটা অত্যন্ত মানে দক্ষতার সাথে নেওয়া হয়েছে, এটা আমিও আশা করিনি। আমি ভাবছিলাম পিওকের ওপরই হবে মেনলি, এবং এইবার পাকিস্তানের কোর্টে বল আছে, তারা যেটা প্রত্যাঘাত করবে তার উপরে ভারতের জবাব হবে, এবং সেটা কিন্তু 5th অ্যান্ড ফাইনাল রাউন্ড হবে। একেবারে আমি আপনার কাছে আবারও আসবো।